দিনেই লাখো মানুষের ভিড় ছাপিয়ে গেছে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান। তাঁবুতে জায়গা না পেয়ে রাস্তা, ফাঁকা জায়গা, এমনকি বাসা বাড়ির ছাদে বসেও শুনছেন বয়ান। ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। আজ দেশের সবচেয়ে বড় জুমার জামাতও হয় সেখানে। এদিকে ইজতেমায় আসা মুসল্লিদের সুবিধার্থে 14টি বিশেষ ট্রেন সার্ভিস চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া মহাসড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। এবারের 58তম বিশ্ব ইজতেমাকে সফল করতে টঙ্গীর ইজতেমা ময়দানে অংশ নিয়েছেন দেশ বিদেশের কয়েক লক্ষাধিক মুসল্লি। প্রথম পর্বে তাবলিগ জামাতের শুরাই নিজামের সাথীদের অংশগ্রহণে কানায় কানায় ভরে গেছে তুরাগ নদীর তীর। শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ান, মাসওয়ারা, জিকির আজগার সহ নানা ইবাদত বন্দিগিতে কাটান মুসল্লিরা। ইসলামের দাওয়াত বিশ্বময় ছড়িয়ে দিতে চিল্লা, তিন চিল্লা সহ বিভিন্ন জামাত বের করতে মুসল্লিদের তালিকা করেন জিম্মাদার সাথীরা। ইজতেমার প্রথম দিন শুক্রবার হওয়ায় ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয় বৃহত্তম জুম্মার নামাজ। আর এই নামাজ পড়তে দেশের বিভিন্ন জেলা সহ আশপাশের এলাকা থেকে অংশ নেয় প্রায় 20 লাখেরও বেশি মুসল্লি। এতে ইমামতি করেন মাওলানা মুহাম্মদ জুবায়ের সাহেব। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ও কুরআন হাদিসের সঠিক ব্যাখ্যা জানার জন্য ইজতেমায় এসেছেন বলে জানান মুসল্লিরা। দেশের বাইরের বড় বড় ওলামা একরাম অনেক ধরনের কথা বলতেছে, এগুলো আমাদের নিজের মধ্যে কিভাবে আসে, এজন্য খুব মনোযোগ সহকারে বয়ান শুনতেছি এবং শিখতেছি। মানুষ কিভাবে আল্লাহর পথে চলতে পারে, সহি পথে চলতে পারে, আমাদের আসার মূল উদ্দেশ্যটা হলো এটা, ইসলামের শিক্ষার জন্য এই জন্য আসছি, ইমান আমলের জন্য আসছি। আমরা কোরআন হাদিসের আলোতে আমরা ইনশাল্লাহ কথাগুলো নিব। আমরা ইনশাল্লাহ কোরআন হাদিসের কথার অনুযায়ী আমরা জিন্দেগি যাপন করব। ওলামায়ে কেরামগণ দ্বীনের মেহনত করবে, আমরা সবসময় ওলামায়ে কেরামদের সাথেই থাকব। এই কাজের ভিতরে বহুত মহব্বত আছে। এই কাজ না করলে আখিরাতও নাই, দুনিয়াও নেই। আমরা আখিরাতের জন্য এই কাজের মধ্যে জড়িত আছি। বাংলাদেশ ও এদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তাবলিগ জামাতের বিদেশি মেহমানরা। বাঙ্গাল এলি öte yaxshi qilib o'zi shundir, xizmat shundir, ikrom shundir. Bangali alhamdulillah. Bangali acha. O'sha Qirg'izistondan Bangaliga. এবারই প্রথম 2 ধাপে ইজতেমার আয়োজন করেছে শুরাই নিজামের অনুসারীরা। 2 ধাপে ইজতেমা করার কারণ হিসেবে আপনারা অনেকে জানতে চাচ্ছিলেন, আসলে তাবলিগের মেহনত একটি দ্বীনি মেহনত এবং দ্বীনের ধারক বাহক হচ্ছেন হযরত ওলামায়ে কেরাম এবং সাধারণ ধর্মপ্রাণ মুসল্লি ভাইয়েরা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে থেকেই তাবলিগের মেহনত করতে চান। বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে সকল ধরনের বিশৃঙ্খলা এড়াতে শক্ত অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 10,000 সদস্য। রোববার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম ধাপের ইজতেমা। দ্বিতীয় পর্ব শুরু হবে 3রা ফেব্রুয়ারি। 5 ফেব্রুয়ারি প্রশাসনের কাছে টঙ্গী ময়দান হস্তান্তরের পর 14 ফেব্রুয়ারি থেকে শুরু হবে তাবলিগ জামাতের মাওলানা সাতপন্থীদের ইজতেমা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, টঙ্গী, গাজীপুর। নানা কৌশলে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো স্বৈরাচার শেখ হাসিনাকে সমর্থন করতে গিয়ে বাংলাদেশের জনগণকে অসম্মান করছে, এই দাবি করে ফেসবুক পেজে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়, প্রতিনিয়তই বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক ও ভুল তথ্য পরিবেশন করছে প্রতিবেশী দেশটির গণমাধ্যম। সম্প্রতি আনন্দবাজার পত্রিকায় বাংলাদেশের সেনাবাহিনী ও অন্তর্বর্তী সরকার নিয়ে প্রকাশিত একটি সংবাদকে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে প্রেস উইং। এ ধরনের সংবাদ বলিউডের কল্পকাহিনীকেও হার মানায় উল্লেখ করে তথ্য প্রমাণের ভিত্তিতে সাংবাদিকতা করার আহ্বান জানানো হয়। প্রতিবেশী দেশের সার্বভৌমত্ব এবং মর্যাদা ক্ষুণ্ণ করার প্রচারণায় অংশ হিসেবে কুৎসিত কল্পকাহিনী প্রচার না করার আহ্বান জানানো হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকে। ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি যাওয়ার পথে বিমানে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তার একান্ত সহকারী জানান, এমিরেটস এয়ারলাইন্সে মদিনার উদ্দেশ্যে যাত্রাপথে হঠাৎ শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন বাবর। পরে বিমানটি দুবাই অবতরণের পর তাকে ক্লিনিকে নেওয়া হয়। সেখানে স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। গত 16 জানুয়ারি সব মামলায় খালাস পেয়ে 17 বছর পর কারামুক্ত হন লুৎফুজ্জামান বাবর। পরে 20 জানুয়ারি বুকের ব্যথায় অসুস্থ হয়ে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বিগত সময়ে জামায়াতের ঘাড়ে জুলুমের পর্বত চাপিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন জামায়াতের ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর বড় মগবাজারে সাবেক মহিলা এমপি হাফেজা আসমা খাতুনের স্মরণ ও দোয়া মাহফিলে যোগ দিয়ে তিনি কথা বলেন। আমিরের জামায়াত সতর্ক করে বলেন, হঠকারিতা ও ফ্যাসিবাদ কারো জন্য কল্যাণকর নয়, ভবিষ্যতে কেউ যেন একই পথে পা না বাড়ায়। এ সময় সাবেক মহিলা এমপি হাফেজা আসমা খাতুনের স্মরণ করে শফিকুর রহমান বলেন, পুরুষদের চেয়েও ভালো সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। পরে তার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। জুলুমের মহাপর্বত আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আপনজন থেকে বিদায় নিতে পারবো না, আপনজনকে বিদায় দিতে পারবো না। সবার সাথে দোয়ায় শরীক হতে পারবো না। আমি দোয়া করি এরকম পরিস্থিতি জাতির আরেকজন নাগরিকের জীবনে যেন আর ফিরে না আসে। সেই দুঃস্বপ্নের সময়গুলো থেকে আমরা যেন উপযুক্ত শিক্ষা নিতে পারি গোটা জাতি। একই পথে আর যেন কেউ পা না বাড়াই। ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতি সহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। খুলনার ছাত্র শিবির মহানগর শাখার আয়োজনে নিউ মার্কেটের বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে বাদ জুমা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বের হওয়া গণমিছিলটি মহানগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামেও গণমিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। বাদ জুমা নগরীর আন্দর কিল্লা জামে মসজিদ থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে শিবিরের নেতারা বক্তব্য রাখেন। ময়মনসিংহে আঞ্জুমান ঈদগাহ মাঠ থেকে গণমিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে ছাত্র শিবিরের কেন্দ্রীয় ও জেলা নেতারা বক্তব্য রাখেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কাল থেকে শুরু হচ্ছে অমর 21শে বইমেলা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত মাসব্যাপী এ মেলার উদ্বোধন করবেন। বইমেলা উপলক্ষে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সকালে বইমেলা পরিদর্শন করে ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী জানান, বইমেলায় নাশকতার কোনো শঙ্কা নেই। সিসি ক্যামেরা, ডগ স্কোয়াড ছাড়াও পুরো এলাকা সার্বক্ষণিকভাবে তদারকি করবে গোয়েন্দা সংস্থা, পুলিশের সিনিয়র কর্মকর্তারা। তবে কেউ যদি বিশৃঙ্খলা পরিস্থিতির করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানান ডিএমপি কমিশনার। রিপোর্ট আদ্দিন সজীবের। বাঙালির প্রাণের মেলা এখন শুরুর ক্ষণ গুনছে। বাংলা একাডেমি আর সোহরাওয়ার্দী উদ্যানের ওই বিশাল ময়দানে শত শত বইয়ের স্টল প্রায় প্রস্তুত। শেষ সময়ে চলছে রঙের ছোঁয়ায় একটু রাঙিয়ে দেয়া। বই সাজাতেও শুরু করেছেন অনেকেই। তারা মনে করছেন 24শে জুলাই বিপ্লবের পর অন্যরকম বাংলাদেশে পাঠক দর্শনার্থীদেরও আকাঙ্ক্ষা বেড়েছে মেলা নিয়ে। তাই রাজনৈতিক ব্যস্ততার মধ্যে দিয়েও মেলা চলবে আপন মনে, নির্বিঘ্নে। যারা বই প্রেমী আছে সবাই বই কিনতে আসবে, তারপরে যারা লেখক আছেন ওনারা বই প্রকাশ করবেন, ওনারা আসবেন। মানে এটাতে কোনো সমস্যা হবে না। রাজনৈতিক প্রেক্ষাপট যে চেঞ্জ হয়েছে এটাতে কোনো সমস্যা হবে না। আশাবাদী যে আমরা এই বছর 2025 সালে যে আপনাদের যে বইমেলাটা হবে সেটা আমাদের জন্য খুব ভালো হবে, কারণ আমাদের স্টলে আপনার সব বয়সের পাঠকের জন্য আমাদের রয়েছে খুব ভালো ভালো বই আর কি। লাখো বইপ্রেমীদের উপস্থিতিতে যে মেলা বছরের পর বছর ধরে বাঙালির হৃদয়ে ঠাঁই করে নিয়েছে, তার নিরাপত্তা পরিস্থিতি দেখতে সোহরাওয়ার্দী প্রাঙ্গণে হাজির ডিএমপি কমিশনার। জানালেন, আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত, সবাই নির্ভয়ে নিঃসংকোচে মেলায় আসবেন, উপভোগ করবেন। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রোগ্রাম আসতেছে এবং আপনারা দেখছেন সেই সব প্রোগ্রাম আমরা মোকাবেলা করতেছি এবং প্রোগ্রাম তো দিতেই পারে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করেছি, তা বন্দি আছে। তারা যদি এরকম কোনো অ্যাটেম্প নেয় অবশ্যই আমরা ব্যবস্থা নিব। তবে আপাতত দৃষ্টিতে আমি কোনো আশঙ্কা দেখি না। অভ্যুত্থান পরবর্তী সময়ে সমসাময়িক নানা দাবি দেওয়া নিয়ে রাস্তা আটকে জনভোগান্তির বিষয়েও কথা বলেন তিনি। ছোটখাটো দাবি দেওয়া নিয়ে আপনারা রাস্তাটা দয়া করে বন্ধ করবেন না। আপনারা ফুটপাতে থাকেন, ফুটপাতে থেকে দাবি দেওয়া আদায় করেন, বলেন, মানববন্ধন করেন ফুটপাতে। একটা লোক অ্যাম্বুলেন্সে অসুস্থ আসতে পারতেছে না, একটা বৃদ্ধ লোক যেতে পারতেছে না, একটা মহিলা যেতে পারতেছে না, উত্তরা থেকে রওনা করে মতিঝিলে পৌঁছাতে 7 ঘন্টা লেগে যাচ্ছে।
হরিবল কন্ডিশন। বইমেলায় ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও বাড়তি সতর্ক ডিএমপি, দুর্ভোগ কমাতে নেওয়া হয়েছে সব ব্যবস্থা। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। সক্ষমতা বাড়িয়ে উৎপাদন খরচ কমানোর পাশাপাশি পণ্যে বৈচিত্র্য আনতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় আন্তর্জাতিক মেলা হলেও বিদেশিদের অংশগ্রহণ কম থাকায় হতাশা প্রকাশ করেছেন উদ্যোক্তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। ক্রেতা দর্শনার্থীদের ভিড়ে তিল ধারণের ঠাঁই ছিল না বাণিজ্য মেলার শেষ দিনে। আর সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ভিড় ছিল তুলনামূলক বেশি। শেষ সময়ে অফার আর ডিসকাউন্টের হিড়িক লক্ষ্য করা গেছে স্টলে স্টলে। এবারের মেলায় অংশ নিয়েছে 60টি দেশ। বিদেশিদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ উদ্যোক্তাদের। মেলার পরিসর বাড়ানোরও পক্ষে তারা। এই মেলাকে বিশ্ব দরবারে আরো ব্যাপকভাবে পরিচিত করার জন্য অন্তত ১০ শতাধিক দেশের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি উদ্যোক্তাদের। তারা বলছেন এটি কোনো অসম্ভব বিষয় নয়। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো আন্তরিক হলেই এটি সম্ভব। এদিকে বিকেলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ মিলনায়তনে মেলার সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, টিকে থাকতে হলে পণ্যে বৈচিত্র্য আনার বিকল্প নেই। মেলায় বিভিন্ন ক্ষেত্রে ৫১টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করে আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো। এসব উদ্যোক্তার হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। চাল ও তেলের দামে অস্থির বাজার। কোনো কারণ ছাড়াই 2 সপ্তাহ আগে চালের দাম 10 থেকে 12 টাকা বাড়লেও কমার কোনো লক্ষণ নেই। সয়াবিনের দামও লাগামহীন, এতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও নিত্যপণ্যের ঊর্ধ্বগতির জন্য সরকারের নীতি নির্ধারকদের দুষছেন তারা। ভোক্তাদের অভিযোগ, নীতি নির্ধারকদের নিয়ন্ত্রণহীনতায় বাজার এখন সিন্ডিকেটের দখলে। ফজলে রাব্বি রিপোর্ট। চালের বস্তায় লেগেছে রঙের ছোঁয়া। 50 কেজির পাটের বস্তার বদলে এখন কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর বস্তার রং ফ্যাকাশে লাগে ভোক্তার কাছে। অভিযোগ আছে পুঁজির জোরে চালের মজুদের বড় একটি অংশের নিয়ন্ত্রণ এখন কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর হাতে। এর নেতিবাচক প্রভাব পড়ছে বাজারে। এ মৌসুমে উৎপাদন কিছুটা কম হলেও শুল্ক ছাড়ের সুবিধায় আমদানি করা চালের সরবরাহে কোনো ঘাটতি না থাকলেও সব ধরনের চালের দাম কেজিতে 10 থেকে 12 টাকা বাড়তি। বাজারে দেখেন বাইরের কোনো চাল আছে কিনা, মুষ্টিমো কটা চাল আছে, ইন্ডিয়ান চাল আছে, কিন্তু এটা না করে যদি কর্পোরেট কোম্পানির মিনি থাক, তাদের যদি বড় প্যাকেটগুলো বাজার না করে তাহলে বাজারে নিয়ন্ত্রণ আসে যাবে আমরা মনে করি। যদি বুঝতাম যে আজকে দাম বাড়লে চাল পাওয়া যায় না বা কিছু এরকম, দাম বাড়ার পরে চাল পাওয়া যায়, তা মেঘলা এরকম করতে আছে মনে হয়। 5 লিটারের সয়াবিনের সর্বোচ্চ খুচরা মূল্য 852 টাকা হলেও দোকানির অভিযোগ ডিলারই বিক্রি করছে এর চেয়ে বেশি দামে। ফলে বাড়ছে দোকানি আর ক্রেতার মধ্যকার অবিশ্বাস। এখানে বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ করার সুযোগ আছে বলে মনে করেন খুচরা ব্যবসায়ী আর ভোক্তারা। ভাই গায়ে রেটে আনছি, আপনি বাজার নিলে আমি তেল দিব আপনাকে, আপনি করে আমি বাজার আমার লাগবো না, আপনি কি জোর করে দিবেন আমারে? ন্যায্য মূল্য যেটা ওইটা নাই। তো এই জায়গাটাতে আসলে দৃশ্যমান কোনো কাজ আমরা বর্তমান সরকারের কাছ থেকে কিন্তু পাই নাই। এটাই আমাদের দুঃখের কিংবা পরিতাপের বিষয় বলতে পারে। ঊর্ধ্বমুখী বাজারের পাশাপাশি 1 মাস বাদে রমজান মাসের কথা ভেবে দুশ্চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ। মৌসুমী সবজির নিম্নমুখী দর কোনো প্রভাব ফেলছে না এই দুশ্চিন্তায়। পূজার সময় তো সবজি খায় না, কম খায়, তো সবজির দামটা একটু কম, তা মুরগির দামটা বেশি। আমরা যারা ব্যবসায়ী তারা আমরা চলতে পারি, 2 কেজির জায়গায় 1 কেজি নেই, কিন্তু যারা এই যে রিক্সা চালায় দিন মজুর তারা কিভাবে নেয়? একটু বাজার পরিস্থিতি যদি একটু শান্ত থাকে, জিনিসপত্রের দাম কম থাকে, উই আর হ্যাপি। সরকারে কে আসলো না গেল এটা আমাদের বেশি হেডেক না। বাজারে মাছের দাম সপ্তাহের ব্যবধানে খুব একটা হেরফের না হলেও কিছুটা কমেছে মুরগির দাম। পাকিস্তানি কক কেজিতে 20 থেকে 30 টাকা কমে বিক্রি হচ্ছে 290 টাকা দরে। 200 টাকা কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 180 টাকায়। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।